Very good evening. This is the Pritam sir. So today I am starting a new chapter from English book, English NCERT book. Chapter name is Gopal and Hilsa fish. As we already know this chapter, আমরা এই চ্যাপ্টারের সম্বন্ধে অনেকেরই আইডিয়া আছে, তবু আমি আজকে আবার এটাকে রিভিশন দিয়ে দিচ্ছি। সেই গল্পের মধ্যে কয়েকটা ক্যারেক্টার আছে, সো আমরা আগে ক্যারেক্টার্সগুলো বুঝে নেব যে কী কী ক্যারেক্টার্সগুলো আছে সেটা আগে আমরা দেখে নেব। সো কী কী ক্যারেক্টার আছে সেটা আমরা দেখে নেব। ক্যারেক্টার্সগুলি হচ্ছে যেই নামটা দিয়ে আমাদের গল্পটা, সেই গল্পটার মেইন চরিত্রটা হচ্ছে গোপাল। অ্যান্ড আছে আমাদের সাথে গোপাল ভাঁড় কোনো একটা রাজ দরবারে যেত, বা কোনো একটা রাজ দরবারে মেম্বার ছিল, কোনো একটা রাজার সে মন্ত্রিসভার মেম্বার ছিল সেই রাজা, এবং কিছু তার ফ্রেন্ডসরা, মানে ওই রাজার যে কলিগসরা, তারা যারা যেরকম আমাদের সেনাপতি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, বা আমার যেটাকে বলা হয় ইংলিশে কোর্টিয়ার্স, তারা ছিল। ঠিক আছে, এগুলি হচ্ছে আমাদের কিছু কয়েকটা ক্যারেক্টার, এবং আছে কিছু গ্রামের লোক, কয়েকটা মাছ ধরার লোক, এবং গোপাল ভাঁড়ের ওয়াইফ। এই কয়েকটা ক্যারেক্টার নিয়ে পুরো আমাদের এই গল্পটা। তো চলো আমরা গল্পটা শুরু করি। গোপাল অ্যান্ড দ্য হিলসা ফিশ। ইট ওয়াজ এ সিজন ফর হিলসা ফিশ। এটা হচ্ছে হিলসা ফিশের সিজন, মানে ইলিশ মাছের সিজন, মানে মরশুম যেটাকে বলা হয়। তখন ইলিশ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেটাকেই বলা হচ্ছে ইলিশ মাছের সিজন। ফিশারম্যান কুড থিঙ্ক অফ নাথিং বাট হিলসা ফিশ। যারা জেলেরা, মানে মাছ যারা ধরে তাদেরকে বলা হয় ফিশারম্যান, তারা তখন হিলসা ফিশ ছাড়া অন্য কোনো অপশানের মাছ তারা ভাবেই না। তারা মাছ ধরার জন্য জাল ফেললেই ভাবে এবার ইলশা ফিশই ধরবে বা ইলশা ফিশই উঠবে, সব এরকম নিয়ে তারা ভাবনা চিন্তা করত। ফিশ মঙ্গার্স সোল্ড নাথিং বাট হিলসা ফিশ। ফিশ মঙ্গার্স মানে হচ্ছে যারা মাছ বিক্রি করে, তাদেরকে বলা হয় ফিশ মঙ্গার্স। তারাও হিলসা ফিশ ছাড়া আর কোনো কিছু অপশানই তারা বিক্রি করে না, অন্য কোনো মাছই বিক্রি করে না, কারণ এত পরিমাণে প্রোডাকশন হচ্ছে বা এত পরিমাণে মাছ ধরা হচ্ছে সেটাকে। ফিশ মঙ্গার্সরা কি বলছে শোনো। কাম বাই দ্য প্রাইস অফ হিলসা ফিশ ইজ ডাউন টুডে। আসুন আসুন, হিলসা ফিশ নিয়ে যান, আজকে ইলিশ মাছের দাম অনেকটা কমে গিয়েছে। হাউস হোল্ডার কুড টক অফ নাথিং বাট হিলসা ফিশ। এবং আমরা যারা বাড়িতে থাকি, সে আমাদের মারাই হোক, কাকিমা জেঠিমারাই হোক, বা যারাই আছে আশেপাশের বাড়ির লোকেরাই হোক, নেইবার্সই হোক, প্রত্যেকেই হিলসা ফিশ ছাড়া অন্য কোনো গল্প করে না। সবার মুখে একই কথা, খালি হিলসা ফিশ। কত দিয়ে কিনেছো, আজকে বাজারে বলছো, আজকে আমার বাড়িতে এই রান্না হয়েছে, সেই রান্না হয়েছে, হিলসা ফিশ এটা করেছি সেটা করেছি, বাস এইসব নিয়েই গল্প। হাউ মাচ ডিড ইউ পে ফর দ্যাট হিলসা? তো আশেপাশে লোকরাও সেরকম কাউকে ইলশা মাছ নিয়ে যেতে দেখলে রাস্তায়, তখন দেখে বলে, আপনি কত দিয়ে নিয়ে যাচ্ছেন, কত করে ওর কেজি দর, সেরকম হিলসা ফিশটা কত করে নিয়ে যাচ্ছেন আজকে। ইউ উড নট বিলিভ ইফ আই টোল্ড ইউ। আপনি হয়তো আমাকে বিশ্বাস করবেন না যদি আপনাকে আজকে টাকাটা বলি যে এই টাকা দিয়ে আমি কিনেছি। যাই হোক, কত টাকা এখানে মেনশন করা নেই আমাদের গল্পে। নেক্সট পার্ট। And in the palace, too, the courtiers could discuss nothing but হিলসা ফিশ। এবং রাজার প্যালেসেও, রাজার যে প্যালেস বা রাজদরবার, সেখানেও কিন্তু হিলসা ফিশ ছাড়া অন্য কোনো টপিক ছিল না। সভাসদরা বা রাজার মন্ত্রীরাও সবাই হিলসা ফিশ নিয়ে গল্প করছিল। Your Majesty, মহারাজ, you should have seen the huge hilsa I caught. It was, মানে আপনি হয়তো বিলিভ করবেন না, আপনার হয়তো বা দেখে বিশ্বাস হবে না যে আমি আজকে কত বড় একটা হিলসা ফিশ মানে ধরেছি। সে নদীতে হোক, পুকুরে হোক, সেটা মানে সে মাছ ধরার মতো সে বলেছে হিলসা ফিশটা ধরেছে, কত বড় হিলসা ফিশ। এই কথা শুনে রাজা তো একদম বিরক্ত, মানে এভরিওয়্যার এভরি প্লেস খালি একমাত্র হিলসা ফিশ হিলসা ফিশ হিলসা ফিশ, এটা নিয়ে টপিক চলছে আমাদের। তো উনি রেগে বললেন,
স্টপ ইট, থামো তোমরা। আর ইউ কোর্টিয়ার অর এ ফিশারম্যান? তোমরা কি আমার রাজার সভাসদ, নাকি তোমরা মাছ বিক্রেতা বা মাছুয়া, যেটাকে বলা বা জেলে? দ্য কোর্টিয়ার ফিল সাইলেন্ট উইথ ডাউনকাস্ট আইজ। দ্য কিং ফেল্ট গিল্ট। কোর্টিয়ার্সরা, সভাসদরা রাজার এই বকুনিটাকে সবার একদম মাথা নত করে চুপচাপ বসে রইল। তাতে রাজা কিন্তু নিজের উপর একটু গিল্টি ফিল করলো, যে হয়তো আমি একটু বোধহয় বেশি জোরে বলে ফেলেছি বা বেশি তাদেরকে রেগে মানে শাসন করে ফেলেছি। তখন রাজা তৎক্ষণাৎ বলল, আই এম সরি, আই লস্ট মাই টেম্পার। ইট ইজ দ্য সিজন ফর হিলসাফি অ্যান্ড নো ওয়ান ডট 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 ডট। বলল যে সত্যি আমি খুব দুঃখিত, আমি তোমাদের এই সমস্ত গল্পগুলি শুনে আমি নিজের মাথার টেম্পারটা ধরে রাখতে পারিনি, তার জন্য তোমাদের উপর রেগে গেছি। এবং এবং তোমরাই বা কেন বলবে না, কারণ এখন হচ্ছে হিলসাফিশের সিজন ডট ডট ডট, মানে হিলসাফিশ প্রচুর প্রচুর পরিমাণে উঠছে, বা এটাই বলাটাই স্বাভাবিক। কিন্তু রাজার মনে একটাই কথা ভাবছিল, যে হিলসাফিশের কথাটা আলোচনা না করে কেউ এরকম ধরে হিলসাফিশ বাড়িতে নিয়ে আসছে এবং তাকে কেউ রাস্তায় জিজ্ঞেস করবে না এবং হিলসাফিশের কোনো টপিক উঠবে না, সেটা রাজার মাথায় আসছিল যে এটা এরকম কি কেউ করতে পারবে। তখন রাজা মনে বলছে, নট ইভেন গোপাল ক্যান স্টপ এনিওয়ান ফ্রম টকিং অ্যাবাউট হিলসাফিশ, নট ইভেন ফর দ্য 5 মিনিট। যে আমার রাজার রাজদরবারে যে গোপাল ভাঁড়, যে নাকি অনেক কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আমাকে জব্দ করতে পারে, ও নাকি যদি ইলিশ মাছটা নিয়ে আসে সেরকম বাজার থেকে, 5 মিনিটের জন্য সে তার মুখটাকে বন্ধ রাখতে পারবে না এবং তাকে মানুষ না জিজ্ঞেস করে থাকতে পারবে না। এরকম গোপাল ভাঁড় পর্যন্ত পারবে না। ও আই থিঙ্ক আই কুড তখন গোপাল ভাঁড় বলে উঠল, ও আই থিঙ্ক আই কুড ইয়োর মাইজেস্টি। যে হয়তোবা আমি মনে করি আমি হয়তোবা পারবো এই প্রস্তাবটা রাখতে, যে আমি যখন বাজার থেকে নিয়ে আসবো বা যেখান থেকে নিয়ে আসি না কেন, আমাকে কেউ ইলিশ মাছের ব্যাপারে কোনো গল্প বলবে না বা কেউ করবে না। দেন লেট মি সি ইউ বাই এ হিউজ হিলসা। তাহলে ঠিক আছে, তুমি একটা বড় হিলসা মাছ কিনে নিয়ে যাও। কিনে কোথায় নিয়ে আসবে? ব্রিং ইট টু দ্য প্যালেস। এই পুরো হিলসা মাছটাকে নিয়ে এসে আমার রাজদরবারে নিয়ে আসবে কিনে, উইদাউট এনিওয়ান আস্কিং ইউ এ ওয়ার্ড অ্যাবাউট ইট। এবং তুমি লক্ষ্য রাখবে কেউ তোমাকে এই হিলসা ফিশের ব্যাপারে যাতে কোনো কিছু না জিজ্ঞেস করে, তুমি সেটা লক্ষ্য রেখে তুমি এবার আমার বাড়ির দিকে আসবে। আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ ইয়োর মাইজেস্টি। আমি আপনার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। নেক্সট পেজ। এ ফিউ ডেজ লেটার, কিছুদিন বাদে, ওয়াই ইজ ইউর ফেস হাফ শেভেন। গোপাল ভাঁড়ের ওয়াইফ ঠিক পেছনে কিছুদিন যাওয়ার পর গোপাল ভাঁড়ের মুখে মোটামুটি দাড়ি উঠে গেছে, ঠিক জাস্ট লাইক মি, আমার মতো দাড়ি উঠে গেছে। এবং গোপাল ভাঁড় কী করলো, সে বাড়িতে বসে বসে দাড়ি কামাই করলো, অর্ধেকটা মুখ শেভ করলো, জাস্ট অর্ধেকটা মুখ, মানে এই পোর্শনটা শেভ করলো, এই পোর্শনটা ছেড়ে দিল। আই এম ড্রেসিং আপ টু বাই এ ফিশ। আমি মাছ কেনার জন্য নিজেকে তৈরি করছি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? ওয়াই আর ইউ স্মেয়ারিং ইয়োর সেলফ উইথ এশ? তোমার আছে কি হলো? গোপাল ভাঁড়ের ওয়াইফ জিজ্ঞেস করছে গোপাল ভাঁড়কে, যে আজকে তুমি কিছু ছাই নিয়ে তোমার মুখের মধ্যে মাখছো, কিছু অ্যাশেস, ভস্ম বা ছাই যেটাকে বলা হয়, পুড়ে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটাকেই বলা হয় ছাই বা ভস্ম, মানে অ্যাশেস। এটাকে কেন মাখছো তুমি? আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছি আগেও, আই এম ড্রেসিং আপ টু বাই এ হিলসা ফিশ। আমি ইলিশ মাছ কেনার জন্য নিজেকে প্রস্তুত করছি বা তৈরি করছি। লিসেন টু মি, শোনো শোনো প্লিজ, ইউ ক্যান পসিবলি গো আউট ইন দোজ ডিসগ্রেসফুল র্যাগস।
তুমি ছেঁড়া ফাটা পুরনো জামা কাপড় পরে প্লিজ বাড়ি থেকে বেরিও না। হোয়াট আর ইউ আপ টু? তুমি কি করতে যাচ্ছ? হাউ মেনি টাইমস মাস্ট আই টেল ইউ? আমি কতবার তোমাকে বোঝাবো? গোপাল ভাঁড় এবার তার ওয়াইফকে বলছে, আমি কতবার তোমাকে বোঝাবো? ওম্যান, আই এম আউট টু বাই এ হিউজ হিলসা ফিশ। আজকে আমি একটা বড় হিলসা ফিশ কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছি। ইটস হ্যাপেন টু হিম, হি ইজ গন ম্যাড। ওর ওয়াইফ ভাবলো ও বোধহয় একদম পাগল হয়ে গেছে, মাথাটা বিগড়ে গেছে, মাথাটা নষ্ট হয়ে গেছে। এটা ওর সাথেই হওয়ার কথা ছিল, কারণ গোপাল ভাঁড় এত কথা বলে, তার জন্য ওর সাথেই কথা হওয়ার ছিল। নেক্সট পেজ। গোপাল bought the hilsa fish and started walking towards the palace. গোপাল ভাঁড় ততক্ষণে বাজারে গিয়ে একটা হিলসা ফিশ কিনে নিল, অ্যান্ড হোপফুলি তার সেই ড্রেস আপে, তার সেই ছদ্মবেশে তাকে কেউ চিনতে পারছে না সে নাকি গোপাল ভাঁড়। এবং সে একটা মাছ, ইলিশ মাছ, বড় ধরনের একটা মাছ কিনে সে এবার রওনা দিল রাজবাড়ির উদ্দেশ্যে, মানে প্যালেসের উদ্দেশ্যে। এবার পথে যাওয়ার পথে কিছু আমরা ছবি দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা কিছু মেজারমেন্ট নিয়ে নেব। সেরকম কি একটা ছোট বাচ্চা কি বলছে তার মাকে, মাদার লুক অ্যাট দ্য ম্যান, দেখো এই লোকটাকে। ইজন্ট হি কমিক্যাল? ওকে দেখতে পাগলের মতো লাগছে না? যেমন কোন একটা মজা করার মতো কোন একটা লোক, মুখে হাফ শেভেন, মুখের মধ্যে ছাই দেওয়া, ছেঁড়া ফাটা জামা কাপড় পরা, আবার ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, তাকে কোনো একটা পাগল বা কোনো একটা যে মজা করে তার মতো লাগছে না? হি মাস্ট বি এ ম্যাডম্যান। আবার কিছু লোক দূরে থেকে তারা নিজেদের মধ্যে কথা বলছে, এই লোকটা বোধহয় পাগল। কেউ কিন্তু এখনো বুঝতে পারেনি দ্যাট হি ইজ নান আদার দেন গোপাল ভাঁড়। হুশ, আই থিঙ্ক হি ইজ এ মিস্টেক। সে বোধহয় কোনো একটা মানে গুপ্তচরের মতো, মানে তার মনে কোনো কিছু একটা রহস্য আছে, সেটাকে বলা হচ্ছে মিস্টেক। ওয়েন গোপাল রিচ দ্য কোর্ট, যখন গোপাল ভাঁড় রাজ দরবারের বাইরে এসে পৌঁছলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট? সেখানে প্রহরীদাররা, যারা গেট কিপাররা ছিল, তারা গোপাল ভাঁড়কে বলে উঠলো, তুমি কি চাও এখানে? আই ওয়ান্ট টু সি দ্য কিং। তখন গোপাল ভাঁড় বলল, আমি রাজার সাথে দেখা করতে চাই। কিন্তু এখনো মানে ফ্রম দ্য ফিশ মার্কেট টু দ্য প্যালেস কোর্টের আউটসাইড পর্যন্ত নো ওয়ান, গোপাল ভাঁড়কে এখনো কেউ জিজ্ঞেস করেনি যে হিলসা ফিশটা কত দিয়ে কিনেছো, কোত্থেকে কিনেছো, কিরকম এটা, বা এনি আদার কোশ্চেন। কোনো কোশ্চেনই হিলসা ফিশের টপিক ওঠেনি। উল্টো গোপাল ভাঁড়কে নিয়ে সবাই ভাবছে যে ও আদৌ লোকটা কোনো ম্যাজিশিয়ান বা মিস্ট্রিক, বা সে কোনো পাগল নাকি, মানে সবার মধ্যে একটা কৌতূহল প্রশ্ন। ইভেন দো প্রহরীদাররাও নিজেরা বুঝতে পারছে না যে সে নাকি গোপাল ভাঁড়, এবং সে রাজার কথা মতো এই কাজটা করতে এসছে। ইউ ক্যান্ট সি দ্য কিং, প্রহরীদাররা বলে উঠলো, তুমি মহারাজের সাথে দেখা করতে পারবে না। গেট ওয়ে উইথ ইউ, এবং তুমি এখান থেকে চলে যাও। গোপাল বিগেন টু ডান্স, তখন গোপাল সেখানে নাচতে শুরু করলো, অ্যান্ড সিং লাউডলি, এবং জোরে জোরে উচ্চ স্বরে, মানে জোরে জোরে সাউন্ড করে গান গাইতে শুরু করলো। টার্ন দ্য নেক্সট পেজ। ইনসাইড দ্য প্যালেস, তখন ঠিক রাজ দরবারের ভেতরে, দ্য ম্যান ইজ ক্রেজি, ওই প্রহরীদাররা বলছে এই লোকটা একদম পুরো পাগল। থ্রো হিম আউট অ্যাট ওয়ান্স, এটাকে তুলে বাইরে ফেলে দেই চলো। আই ওয়ান্ট টু সি দ্য কিং, লেট মি ইন। কিন্তু গোপাল ভাঁড় তখন বলল, আবারও বলে উঠলো, আমি মহারাজের সাথে দেখা করতে চাই, আমি মহারাজের সাথে না দেখা করে যাব না, প্লিজ দেখা করতে দিন, আমাকে সুযোগ করে দিন মহারাজের সাথে দেখা করার। ততক্ষণে এই শব্দগুলা মহারাজের কানেও এসে পৌঁছাচ্ছিল। তখন মহারাজ নিজে থেকে বলে উঠল, ব্রিং দ্যাট ম্যান টু মি অ্যাট ওয়ান্স, এই লোকটাকে শিগগির আমার কাছে নিয়ে আসো। তখন প্রহরীদার একজন বলল, ইয়েস ইওর ম্যাজেস্টি, যথা আজ্ঞা মহারাজ। গোপাল ওয়াজ ব্রট বিফোর দ্য কিং, গোপাল ভাঁড়কে তখন রাজার কথা মতো রাজার সামনে নিয়ে আসা হলো। একজন রাজার সভাসদ গোপাল ভাঁড়কে দেখেই বুঝে গেছে সে গোপাল ভাঁড়, এবং বলে উঠলো, ইটস এ গোপাল, এটা তো গোপাল ভাঁড়। দ্য ম্যান হ্যাজ লস্ট হিজ মাইন্ড, আর একজন বলে উঠলো,
আজকে গোপালের মাথাটা পুরো গেছে ও যেভাবে এসছে। আই থিঙ্ক ইটস ওয়ান অফ হিজ ক্রেজি জোক। সে আজকে বোধহয় কোনো একটা ক্রেজি, কোনো একটা কৌতুক জোক বা কোনো একটা মজার কিছু একটা করবে, সেটার জন্যই আজকে এইভাবে এসছে। বাট লক্ষ্য রেখো, এখনো কেউ ওর হাতে ইলিশ মাছটা দেখে কেউ কোনো টপিক বলছে না। নেক্সট পেজ। অল রাইট গোপাল, আউট উইথ ইট। এবার বেরিয়ে আসো, এই তুমি যেটা সেজেছো সেটার থেকে বেরিয়ে আসো। এবার বলো, ওয়াই আর ইউ ড্রেসড আপ ইন দিস রিডিকুলাস ফ্যাশন? তুমি আজকে এরকম বিদঘুটে এরকম একটা ফ্যাশনের ড্রেস আপ করে তুমি কেন এখানে এসছো বলো। ইয়োর মাইজেস্টি, ইউ সিমস টু হ্যাভ ফরগটেন সামথিং। আপনি হয়তো বা কিছু জিনিস ভুলে গেছেন। আমি কি সের জন্য এইভাবে এসেছি? ফরগটেন সামথিং, ভুলে গেছি? স্ট্রেঞ্জলি এনাফ নো ওয়ান সিমস টু বি ইন্টারেস্টেড ইন হিলসা ফিশ টুডে। দেখুন, ও হাতটা এরকম ইলিশ মাছটা তুলেও বলছে যে আজকে যে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি, কারোর কিন্তু আজকে ইলিশ মাছের প্রতি কোনো মনোযোগ নেই বা কারোর কোনো সেরকম কোনো অ্যাটেনশন নেই ইলিশ মাছের প্রতি। যে ইলিশ মাছ কোথেকে কিনলাম, কত দিয়ে কিনলাম, কত দর করে এখন চলছে, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন, কোনো কোশ্চেন কারোর মাথায় নেই। উল্টো আমাকে নিয়ে সবাই ভাবছে। ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে, টু দ্য প্যালেস, আপনার রাজপ্রাসাদ পর্যন্ত আসা পর্যন্ত, অ্যান্ড ইন দ্য কোর্ট, কারেক্ট চলে গেছে এজ ওয়েল এজ, অ্যান্ড ইন দ্য কোর্ট, জাস্ট ওয়েট, যে বাজার থেকে আপনার এখানে আসা পর্যন্ত, কোর্ট পর্যন্ত আসা পর্যন্ত কেউই আমাকে ইলিশ মাছের ব্যাপারে কেউ কিছু বলছে না। নট এ সোল হ্যাজ স্পোকেন এ ওয়ার্ড অ্যাবাউট হিলসা ফিশ। কোনো একটা মানুষের আত্মা, সোল মানে অ্যাকচুয়ালি আত্মা, একটা মানুষ নিজের মন থেকে সেই ইলিশ মাছের ব্যাপারে আমি যে নিয়ে আসছি সেটা কোনো টপিকই তুলেনি, কোনো গল্পই করেনি। তখন রাজামশাই হেসে দিল। অনলি দেন ডিড দ্যাট কিং রিমেম্বার দ্য চ্যালেঞ্জ হি হ্যাড থ্রোন টু গোপাল। তখনই রাজারও মনে পড়ে গেল যে উনি গোপাল ভাঁড়কে কি চ্যালেঞ্জ করেছিলেন, কি শর্ত দিয়েছিলেন যে তুমি একটা গোপাল ভাঁড়, তুমি একটা ইলসা ফিশ কিনে নিয়ে আসবে বাজার থেকে, এবং এরকমভাবে আসবে যাতে তোমাকে কেউ কোনো কোশ্চেন না করতে পারে, ইলিশ মাছের কোনো গল্প না হয় ওই দিন। রাজা তখন হেসে দিল, হা হা হা। ওয়েল গোপাল, খুব ভালো গোপাল, কংগ্রেচুলেশন, তোমাকে অনেক 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 ধন্যবাদ। ইউ হ্যাভ অ্যাচিভড, তুমি আজকে জিতে নিয়েছো দ্য ইম্পসিবল ওয়ান্স এগেন। যে আজকে যেটা অসাধ্যকরণ ছিল, যেটা সবাই ইলিশ মাছ দেখলেই পাগলের মতো জিজ্ঞেস করে, আজকে তুমি এটা অসাধ্যটা মানে তুমি সাধ্য করে দিয়েছো, যে কেউ তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করছে না। এই বলে রাজা হয়তো বা গোপাল ভাঁড়কে প্রচুর রিওয়ার্ডস দিয়েছে। সো গল্পটা আমাদের এখানেই শেষ। গল্পটা কিরকম লাগলো আমি জানি তোমরা গল্পটা জানো, তবু যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ বলবে। So further any assistance, go through, read the book properly and read the chapters, and line by line you have to read every lines for your coming exam. Till then, thank you. Hi, again very good evening. Now today I am starting another new chapter from English book. That is, the chapter name is The Shed. The Shed. কোন একটা থাকার জায়গা বা কোন একটা আশ্রয়ের জায়গা, সেটাকে বলা হচ্ছে শেড। সো এই গল্পের মধ্যে আমি দুটো ক্যারেক্টার অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে পয়েট যে, এবং পয়েটের ভাই, ঠিক আছে, এবং একটা ঘরের কথা বলা হচ্ছে যেটা, এবং তাদের মধ্যে একটা ভয় ছিল হয়তোবা ওই ঘরে নাকি কোনো ভূত আছে, ঠিক আছে, এটা নিয়ে তাদের মধ্যে মনের মধ্যে একটা মিস্ট্রি ছিল। এবং আর কি কি আছে এবং আমাদের এই কবিতাটাতে কি কি হচ্ছে চলো আমরা এবার পড়ে নিই। ডু ইউ নো হোয়াট এ শেড ইজ? তোমরা কি জানো যে শেড বলতে কি বোঝায়? এ কাউ শেড, এ টুল শেড, এ উড শেড ফর এক্সাম্পল। মানে গরু যে জায়গাটা থাকে সেই জায়গাটাকে বলা হয় গরুর শেড, ঠিক আছে।
টুল, যন্ত্রপাতি যেখানটা আমরা রাখি, এক জায়গায় রাখি, সেটাকে বলা হয় আমাদের টুল শেড। উড শেড, যেখানে প্রচুর পরিমাণে পাইলিং করে কাঠ কেটে কেটে এক জায়গায় জমানো হয়, সেটাকে বলা হয় উড শেড। ইটস এ স্মল রুম, এটা একটা স্মল রুম হতে পারে, অ্যাওয়ে ফ্রম দ্য মেইন হাউস, আমাদের মেইন ঘর থেকে সেটা একটু দূরে, সেটা একটা আলাদা কোনো একটা ঘর হতে পারে। ফর স্টোরিং অর কিপিং থিংস, যেখানে আমরা অনেক জিনিসপত্র রাখতে পারি, স্টোর হাউস হিসেবে রাখতে পারি, বা অ্যানিমালসদেরকে রাখতে পারি, টুলসদেরকে রাখতে পারি, ভেহিকেলস মানে আমাদের বাড়ির গাড়িদেরকেও রাখতে পারি, গাড়ি, বাইক, সাইকেল যাই হোক না কেন, এইগুলাকে আমরা রাখতে পারি। আস্ক ইউর পার্টনার ইফ শি অর হি হ্যাজ এভার সিন এ শেড, তুমি তোমার পার্টনার বা তোমার আশেপাশে যারা আছে, বড় হোক বা তোমার সমবয়সী, তাদেরকে জিজ্ঞেস করে যে তারা কি কখনো কোনো শেডকে দেখেছে, বা যদি দেখে থাকে তাহলে কি ধরনের। লেট হার অর হিম ডেসক্রাইব ইট টু দ্য ক্লাস, চলো এবং ওকে বলবো যে ক্লাসে এগুলিকে বোঝানোর জন্য। নাও রিড দ্য পয়েন্ট। দেয়ারস এ শেড অ্যাট দ্য বটম অফ আওয়ার গার্ডেন, ওইখানে একটা শেড বা একটা থাকার জায়গা বা একটা আস্তানা আছে, সেখানে কোথায়, ঠিক বাগানের শেষটায়। উইথ এ স্পাইডারস ওয়েব, মাকড়সার জালি দিয়ে একদম পুরো একদম হ্যাঙ্গিং করা অ্যাক্রস দ্য ডোরের চারপাশে মাকড়সার জালি আছে, মানে মাকড়সার বাসা আছে, স্পাইডারস ওয়েব। দ্য হিঞ্জেস আর রাস্টি অ্যান্ড ক্র্যাকস ইন দ্য উইন্ড। সো কি লেখা আছে, উইথ এ স্পাইডারস ওয়েব হ্যাঙ্গিং অ্যাক্রস দ্য ডোর, দ্য হিঞ্জেস আর রাস্টি অ্যান্ড ক্র্যাক ইন দ্য উইন্ড। হিঞ্জেস মানে হচ্ছে আমাদের দরজার যে কবজাগুলা, এগুলো খুব রাস্টি পরে রয়েছে, খুব জং ধরে রয়েছে, এবং ক্র্যাক ইন দ্য উইন্ড, বাতাস আসলে ক্র্যাক ক্র্যাক একটা শব্দ হয়। ওয়েন আই এম ইন বেড, যখন আমি বিছানায় শুয়ে থাকি, আই লাই অ্যান্ড আই লিসেন, আমি তখন এই শব্দগুলো শুনতে পাই। আই উইল ওপেন দ্য ডোর ওয়ান ডে, একদিন ওই রুমের দরজাটা আমি খুলে হয়তো ভেতরে যাব। কে বলছে তাহলে এই লাইন্সগুলা? আমার কথা, মানে আমি, মানে কি এখানে আমি হচ্ছি, এখানটা হচ্ছে পয়েট। পয়েটের নামটা কি? ফ্র্যাঙ্ক ফ্লাইন, FRAN কে ফ্র্যাঙ্ক ফ্লাইন, FLYNN, ফ্র্যাঙ্ক ফ্লাইন। সো এরপরে পেজ, দেয়ারস এ ডাস্টি ওল্ড উইন্ডো অ্যারাউন্ড অ্যাট দ্য সাইড, এবং সেখানে অনেক ধুলায় আটকানো বা ধুলাপূর্ণ কিছু জানলাগুলি আছে। উইথ 3 ক্র্যাকড পেইন অফ গ্লাস, সেখানে যেমন 3টে কাচের টুকরোর মতো পড়ে রয়েছে সেই জানালার কাছে, জানালার কাচগুলি ভেঙে 3টে টুকরো হয়ে নিচে পড়ে রয়েছে। I often think there's someone staring at me. Each time that I pass, I will peep through the window one day. এবং আমি মনে করি সেই ভাঙা জায়গাটা দিয়ে কেউ হয়তো বা আমাকে পিপিং করছে, মানে আর চোখে লুকিয়ে লুকিয়ে সে আমাকে লক্ষ্য করছে। আই উইল পিপ, যখনই আমি ওই দিক দিয়ে পাস হই তখন আমার মনে হয় কেউ আমার দিকে তাকিয়ে আছে। অ্যান্ড আই উইল পিপ থ্রো দ্য উইন্ডো ওয়ান ডে, একদিন আমি জানলা দিয়ে মানে একদম মানে আমরা তাকিয়ে দেবো জানলার মধ্যে গিয়ে, এরকমভাবে কাঁচটার মধ্যে এরকমভাবে মাথাটা রেখে মুখটা লাগিয়ে ভেতরে লক্ষ্য করার চেষ্টা করবো যে ভেতরে কি আছে। কে বলছে এই কথাগুলি? সবটাই পয়েট। মাই ব্রাদার সেজ দেয়ারস এ গোস্ট ইন দ্য শেড, আমার ভাই বলল সেখানে একটা ভূত নাকি আছে সেই শেডের মধ্যে। হু হাইডস আন্ডার দ্য রোটেন ফ্লোর বোর্ড, সে নাকি ওই রুমের বা ওই ঘরের ফ্লোর বোর্ড মানে মাটির নিচের যে ফ্লোরটা আছে সেটার নিচে সে লুকিয়ে আছে। And if I ever dare to see foot inside, he will jump out and chop off my head. But I will take a peek one day. এবং ও আমাকে বলেছে যদি আমি কোনো ভয় না পেয়ে ভেতরে আমার পাটা রাখি, কার ভেতরে? সেই ঘরের ভেতরটা, সেই শেডের ভিতরটায় পা যদি দিই, ওই ভূতটা নাকি এসে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়বে এবং আমার পিঠের মধ্যে সে কি ঝাঁপিয়ে পড়ে আমাকে কি করবে?
চপ অফ মাই হেড, সে আমার মাথাগুলাকে কি করবে, একদম চপিং করে ফেলবে, কেটে ফেলবে। বাট আই উইল টেক এ পিক ওয়ান ডে, বাট আমি কোনো না কোনো দিন এটা অ্যাপ্লাই করে দেখব যে কি হয়। আই নো দ্যাট দেয়ার ইজন্ট রিয়েলি এ গোস্ট, আমি জানি এরকম কোনো সত্যিকারের গোস্ট নেই। মাই ব্রাদার টেলস লাইস টু কিপ দ্য শেড ফর হিজ ডেন, আমি মনে করি আমার ভাই আমাকে মিথ্যা কথা বলছে, কারণ কি, ও হয়তো বা ওর কোনো দরকারের জন্য ঘরটাকে আলাদা করে আমার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। There is not anything stirring or making strange noises, and the spider has been gone from his wave. Since I don't know when, I will go into the shed one day soon, but not just yet. এবং মাই ব্রাদার টেলস লাই, আমার ভাই আমাকে প্রচণ্ড মিথ্যা কথা বলছে, সেটা তার কোনো কোনো কাজে ইউজ করার জন্য সেই ঘরটাকে রেখে দিয়েছে, এবং সেখানে হয়তো বা কোনো কোনো কিছুই নেই, সেরকম ভূত হোক বা কোনো আগন্তুক বা অন্য কিছু নেই যে নাকি আমার দিকে তাকিয়ে থাকবে, কোনো বিদ্ঘুটে কোনো সাউন্ড বের করবে, স্ট্রেঞ্জ সাউন্ড বা নয়েজ বের করবে, এরকম কেউই নেই। অ্যান্ড দ্য স্পাইডার হ্যাজ বিন গন ফ্রম হিজ ওয়ে, এবং গিয়ে দেখবো হয়তো বা স্পাইডারগুলো সেই জালের মধ্যে বা তার বাসাতে নেই, ওয়েভসগুলোতে নেই। সিন্স আই ডোন্ট নো ওয়েন, কিন্তু আমি জানি না কবে যাব। আই উইল গো ইন টু দ্য শেড ওয়ান ডে সুন, আমি হয়তো বা শীঘ্রই এই শেডে একদিন না একদিন আমি জলদি যাব, গিয়ে এর ভেতরে ঢুকবো এবং এক্সপ্লোরিং করবো ভেতরে কি আছে না আছে। বাট নট জাস্ট ইট, কিন্তু এখন নয়। এখন হয়তো বা আমি তোমাদেরকে বলছি, কিন্তু এখন আমি যাব না। পুরো কবিতাটা বলেছে ফ্র্যাঙ্ক ফ্লাইন বা ফ্র্যাঙ্কলিন নামে একটা বাচ্চা, ঠিক আছে। সো এটাই হচ্ছে পয়েন্ট, এবং এটাকেই নিয়ে তোমরা ইচ অ্যান্ড এভরি লাইন্সগুলি তোমরা ভালো করে পড়বে। সো ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স, go through, read the book properly and read line by line from this poem so that you can get easily answers from any MCQ whatever school give. Till then, thank you so much. Hi, very good evening. This is Pritam sir. Today I am starting another new chapter from English NCERT book. Chapter name is The Ashes That Made Trees Bloom. দেখো, ভেঙে ভেঙে যদি আমি এই ওয়ার্ডসগুলোকে বলি, সো এখানে অ্যাশেস মানে হচ্ছে ছাই, যেটা নাকি দ্যাট মেড ট্রিজ ব্লুম, মানে গাছকে আরও সুন্দর করে তোলে। সো এটা নিয়ে আমাদের একটা গল্পের খুব একটা কৌতূহল থাকবে যে গল্পটা কি। চলো, বিফোর ইউ রিড যে লাইন্সগুলো দেওয়া আছে সেটা আমরা একটু পড়ে নিই। দিস ইজ এ স্টোরি অ্যাবাউট অ্যান অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ওল্ড কাপল অ্যান্ড দেয়ার প্যাট ডগ। এটা একটা স্টোরি হচ্ছে একটা খুব সৎ হার্ড ওয়ার্কিং ওল্ড কাপলের ব্যাপারে, অ্যান্ড দেয়ার প্যাট ডগ। প্যাট ডগ মানে কি, তাদের একটা পোষা কোনো একটা কুকুরের কথা বলা হচ্ছে এখানে। এবং দুজন কি, প্রথম দুটো ক্যারেক্টারটা কি, একজন সৎ লোক এবং তার ওয়াইফ। দ্য নেইবার্স আর ট্রাবলসাম অ্যান্ড দ্য ডগ ডাইজ এ স্যাড ডেথ। কিন্তু তার প্রতিবেশী লোকগুলা বা লোক যে ছিল, উনি খুব একটা ভালো ছিলেন না, এবং তার জন্যই তাদের ডগকে মরতে হয়েছে। দ্য স্পিরিট অফ দ্য ডগ গিভস সোলেস and support to his master in expected ways. এবং এই কুকুরটা যখন মারা গিয়েছিল, তার আত্মাটা আবার ফিরে এসে তার সেই মালিককে, মানে সেই সৎ লোক এবং তার ওয়াইফটাকে অনেক সাহায্য করে গেছে। কিভাবে করেছে এটা নিয়ে এবার পুরো গল্পটা। চলো, উই স্টার্ট স্টোরি। In the good old days of the daimyos, there lived an old couple whose only pet was a little dog. এটা অনেক পুরনো এবং
ওল্ড ডেজের কথা। মিউজের মানে হচ্ছে 19th সেঞ্চুরিতে জাপানে যে সমস্ত ওয়েলদি ল্যান্ড ওনার্সরা থাকতো, মানে যাদের জমি জামা সম্পত্তি ছিল, তাদেরকে ডায়ামিউজ বলা হয়, ঠিক আছে। দে লাভড ইট অ্যাজ, এবং তাদের কি ছিল, একটা কুকুরও ছিল, পোষা কুকুর ছিল। হ্যাভিং নো চিলড্রেন, তাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। দে লাভড ইট অ্যাজ দো ইট ওয়্যার এ বেবি, এবং তারা সেই পোষা কুকুরটাকে তাদের নিজের সন্তানের মতো করে ভালোবাসত। দ্য ওল্ড ডে মেড ইন এ কিউশন অফ ব্লু ক্রে অ্যান্ড অ্যাট মিল টাইম মুকো ফর দ্যাট ওয়াজ ইটস নেম, এবং তার নাম দিয়েছিল মুকো, ঠিক আছে। এবং তাকে খুব সুন্দর একটা কুশনও বানিয়ে দিয়েছিল বালিশের মধ্যে, যার ওপর সে ঘুমাতে পারতো, ব্লু ক্রেপে। উড সিট অন ইট অ্যাজ স্নাগ অ্যাজ এনি ক্যাট, এবং সে বাধ্য কথাবার্তা, যেমন কথা শোনে কোনো একটা বিড়ালকে যেরকম খাবার খেতে দিতে, সেরকমই সে বসে যায় খাবার খাওয়ার জন্য ওই জায়গাটায়। দ্য কাইন্ড পিপল ফেড দ্য প্যাট উইথ tidbits of fish from their own chopstick, এবং ওই সৎ লোকগুলি তারা তাদের যে খাবারগুলি থেকে সে মুখকেও সে চপস্টিক দিয়ে খাবারটা খাওয়ার সময় দিত। and all the boiled rice it wanted, এবং তারা যে সেদ্ধ ভাতটা খেত সেটাও মুখকে দিত। thus treated the dumb creature loved its protectors like a being with a soul, এবং এই ডাম ক্রিচার, যে নাকি কথা বলতে পারে না বা তাদের ভাষা আমরা বুঝি না, সেও খুব ভালোবাসা পেয়ে তাদের সাথে বড় হয়ে উঠছে। দ্য ওল্ড ম্যান বিং এ রাইস ফার্মার ওয়েন ডেইলি উইথ এ হো অর স্পেড ইনটু দ্য ফিল্ড, এই ওল্ড ম্যানটা ছিল একটা রাইস ফার্মার, মানে যে কৃষি করত, ধান গাছ লাগাতো, তার জন্য সে রোজ হো আর স্পেড নিয়ে সে খেতে চলে যেত। working hard from morning until Otentosama, Otentosama মানে হচ্ছে as the sun is called, সূর্যকে বলা হয়, এবং সূর্য যতক্ষণ অবধি সে পাহাড়ের পেছনে চলে না যায় ততক্ষণ অবধি তিনি সেই ক্ষেতের মধ্যে কাজ করতেন। had gone down behind the hills, every day the dog followed him to work, every once, এবং ডগ তাকে প্রত্যেকটা কাজেই প্রত্যেক দিন তাকে ফলো করত। never once harming the white heron that walked in the footsteps of the old man, picked up the worms, for the old fellow was patient and kind to everything that had life, and often turned up a sword on purpose to give food to the birds. So কি বলা হয়েছে এখানে, টু দ্য পারপাস টু গিভ ফুড টু দ্য বার্ডস, মানে হচ্ছে যখনই লোকটা কাজ থেকে ফিরে আসতো তখন হেরন নামে কিছু বার্ডস ছিল, সেই বার্ডসটা ওই ক্ষেতের মধ্যে কাজ করার সময় পায়ের ফাঁকে তো অনেকগুলি টিরা অনেক সময় আটকে থাকতো, সেই বার্ডসগুলো সে ওল্ডম্যানের পায়ের থেকে সেটা খেত, কিন্তু ওল্ডম্যান এসে বা ওই ডগটা কাউকে সে কী করতো না, মানে কোনো হার্ম করতো না, ব্যথা দিত না বা কোনো কামড়াতো না বা কোনো কিছু করতো না, বা ওল্ডম্যানটাও তাদেরকে তাড়াতো না, কারণ প্রত্যেকটা লিভিং বিংস বা প্রত্যেকটা যাদের প্রাণ আছে তাদেরকে সেরকম সেই আদর যত্নভাবেই রাখত। একদিন ওয়ান ডে দ্য ডগ কেম রানিং টু হিম, কুকুরটা দৌড়ে আসলো ওনার কাছে। পুটিং হিজ পজ অ্যাগেনস্ট হিজ লেগ, তার দুই পায়ের মাঝখানে তার পজ মানে কুকুরের সেই পায়ের থাবাটা এরকম রেখে কি যেন এটা বলছেন, মোশানিং উইথ হিজ হেড টু সাম স্পট বিহাইন্ড, এবং তার মাথাটা এরকম মোশন করছে এবং তাকে বোধ কিছু একটা জিনিস দেখানোর জন্য এরকম ইন্ডিকেশন দিচ্ছে। দ্য ওল্ড ম্যান এট ফার্স্ট থট হিজ প্যাট ওয়াজ অনলি প্লেইং অ্যান্ড ডিড নট মাইন্ড ইট, প্রথম ওই সৎ লোকটা বা ওল্ড ম্যানটা ভাবলো বোধহয় কুকুরটা খেলার ছলে কিছু করছে, তাতে সে পাত্তা দিচ্ছিল না কি। বাট দ্য ডগ কেপ্ট অন উইনিং অ্যান্ড রানিং টু অ্যান্ড ফ্রো ফর সাম মিনিটস, কিছু সময় পর পরই সে আবার দৌড়ে গিয়ে একই জিনিসগুলা করছে, আসছে যাচ্ছে একই রকম জিনিস করছে। দেন দ্য ওল্ড ম্যান ফলোড দ্য ডগ এ ফিউ ইয়ার্স টু এ প্লেস ওয়ার দ্য অ্যানিম্যাল বিগ্যান টু লাইভলি স্ক্র্যাচিং, কিছু এগুলি দেখার পর সে ডগের পেছনে পেছনে গেল এবং যে জায়গাটা সে স্পটিং করছিল দেখাচ্ছিল সেই জায়গাটায় গেল এবং দেখলো সেই জায়গাটায়
খুঁড়ে দেখলো, লাইভলি স্ক্র্যাচিং, থিঙ্কিং মানে ডগও এটার মধ্যে পাগুলি পাঞ্জাগুলো এরকমভাবে নাড়ে নাড়ে দেখালো স্ক্র্যাচ করার জন্য। থিঙ্কিং ইট ওয়াজ পসিবলি এ বারিড বোন অর বিট অফ ফিশ, লোকটা ভাবলো হয়তো বা এটার নিচে কোনো হাড় গোড় বা মাছের কোনো অংশ আছে। দ্য ওল্ড ম্যান স্ট্রাক হিজ হো ইন দ্য আর্থ, তখন সে তার কুড়ালটা দিয়ে সে কী করলো, এরকমভাবে স্ট্রাক করলো, মাটির মধ্যে একটা ঘা দিল বা আঘাত করলো। when lo a pile of gold gleamed before him, তখনই দেখলো নিচ থেকে অনেক স্বর্ণমুদ্রা বেরিয়ে গেল, প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা বেরিয়ে গেল। thus in hour the old couple were made rich, কয়েক ঘন্টার মধ্যে এই বুড়ো ওল্ড কাপলসটা তারা কি হয়ে গেল, প্রচণ্ড ধনী হয়ে গেল। দ্য গুড সোলস বট এ পিস অফ ল্যান্ড, তারা একটা জায়গা কিনলো। মেড এ ফিস্ট ফর দেয়ার ফ্রেন্ডস, এবং কিছু খাবারের নেমন্তন্ন রাখলো তাদের বন্ধুদের জন্য। অ্যান্ড গেভ প্ল্যান্টিফুল টু দেয়ার পোর নেইবার্স, এবং তাদের যারাই পোর নেইবার্স তাদেরকে প্রচুর পরিমাণে দান দক্ষিণা করলো। অ্যাজ ফর দ্য ডগ দে পেটেড হিম টিল দে নিয়ারলি স্মুদার্ড হিম উইথ কাইন্ডনেস। নাও ইন দ্য সেম ভিলেজ, ওই একই গ্রামে there lived a wicked old man and his wife, একটা হচ্ছে honest old man and his wife, আরেকটা হচ্ছে wicked old man and his wife। wicked মানে হচ্ছে কি, দুষ্ট লোক মানে খারাপ। not a bit sensitive and kind, এবং ওনার মধ্যে কোনো দয়া মায়া ছিল না ওই অসৎ লোকগুলার মধ্যে। who had always kicked and scolded all dogs whenever any passed their house, তাদের বাড়ি চারপাশ দিয়ে যখনই কুকুর মানে ঘোরাফেরা করতো তারা কি করতো, তারা ওই কুকুরগুলাকে বকে দিত। ঠিক আছে, নেক্সট। হিয়ারিং অফ দ্য নেইবার্স গুড লাক, তারা তাদের সেই অনেস্ট নেইবার্সদের গুড লাকের কথা শুনে দে কক্স দ্য ডগ ইনটু দ্যার গার্ডেন অ্যান্ড সেট বিফোর হিম bits of fish and other dainties, hoping he would find treasure for them. তারা ওই কুকুরটাকে বাড়িতে এনে আটকে তার সামনে কিছু খাবার দাবার দিল, ভালো ভালো খাবার দাবার দিল, এবং ভাবলো হয়তো এই খাবার দাবার খাওয়ালে ও নাকি আবার এই দুষ্ট লোকদেরকেও এরকম কোনো একটা গোল্ডের সন্ধান দিয়ে দেবে, যাতে তারাও খুব তাড়াতাড়ি অল্প দিনে বড় লোক হয়ে যায়। But the dog being afraid of the cruel pair, কিন্তু ডগটা প্রচণ্ড ভয় পেল তাদেরকে দেখে। would neither eat nor move, না সে কিছু খাচ্ছিল ভয়ে, না সেখান থেকে সে চলে যাচ্ছিল, মানে সে একটা থমথমে হয়ে গেছে অবস্থাটা। then they dragged him out of doors, তাকে টেনে হিঁচড়ে বের করে দিল। taking a spade and hoe with them, no sooner had the dog get near a pine tree growing in the garden then he began to paw and scratch the ground, তখন ডগসটাকে বের করে দিল। ডগটা তখন তাদেরকে নিয়ে গেল, তারাও হো অ্যান্ড স্পেড আগের মতো নিয়ে গেল, ওই দুষ্ট লোকগুলোর কথা বলছি, তারা নিয়ে গেল এবং ডগসটা নিয়ে গিয়ে তাদেরকে একটা কোনো পাইন ট্রি নিচে নিয়ে গেল এবং ওখানে গিয়ে সে কিছু স্ক্র্যাচিং করছে। as if a mighty treasure lay beneath, quick wife hand me the spade and hoe, ওই দুষ্ট লোকটা তার ওয়াইফকে বললো, এই তাড়াতাড়ি দাও, কুড়ালগুলি দাও, তাড়াতাড়ি কুড়াল এবং কোদালটা দাও, আমি তাড়াতাড়ি মাটিটা খুঁড়ি, কারণ ও আমাদেরকে এখানে নিয়ে এসেছে, তার মানে এখানেও কিছু গোল্ড হতে পারে। ক্রাইড অ্যান্ড গ্রিডি ওল্ড ফুল, তারা প্রচণ্ড লোভে চিৎকার করতে করতে হেসে এজ হি ডান্সড উইথ জয়, এবং তারা আনন্দে নাচছিল সেটাতে ভেবে। দেন দ্য covetous old fellow with a spade and the old crone with a hoe began to dig, but there was nothing but a dead kitten, কিন্তু যেই না সে আঘাত করলো কুড়ালটা দিয়ে মাটির মধ্যে, সেটা থেকে কিছুই বেরোলো না, বেরোলো কি একটা মরা পচা গলা একটা বেড়ালের একটা বাচ্চা। the smell of which made them drop their tools and shut their nose, এত দুর্গন্ধে তাদের টুলসটা হাত থেকে ফেলে দিল এবং নাক চাপা দিয়ে বসে রইল তারা। furious at the dog, তারা ডগের উপর প্রচণ্ড রেগে গেল। the old man kicked and beat him to death, এবং তাকে লাথাতে লাথাতে বা লাথি দিয়ে
বা মারতে মারতে তাকে মেরেই ফেলল। And the old woman finished the work by nearly chopping off his head with the sharp. বাকি কাজটা সেই ওল্ড ওমেনটা করে দিল, একটা কোনো কিছু একটা শার্প কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে তার গলাটাই কেটে ফেললো, মাথাটা আলাদা করে ফেললো। Then they flung him into a hole and heaped the earth over his carcass মানে হচ্ছে ডেড বডি যেটাকে বলা হয়, এবং তার বডিটাকে মাটি চাপা দিয়ে দিল সেই ওল্ড কাপলস। The owner of the dog heard of the death of his pet and the mourning for him as if he had been his own child went at night under the pine tree. এবং ওই ডগটা কিন্তু পাইন ট্রির নিচে কিন্তু গাঁথিয়ে ফেলেছে, এবং যখন ওই সৎ লোকগুলো শুনলো যে তাদের পেটটাকে ওই দুষ্ট লোকগুলাকে মেরে কেটে ওখানে মাটি চাপা দিয়েছে, রাত্রিবেলা আর না থাকতে পেরে ওই জায়গাটায় গেছে পাইন ট্রির নিচে। He set up some bamboo tubes in the ground. তখন কিছু ব্যাম্বো টিউবস ওই গ্রাউন্ডের মধ্যে লাগিয়ে দিল। such as are used before tomb, মনে হচ্ছে তার কোনো সমাধি তৈরি করে দিচ্ছে। in which he put fresh flower, এর মধ্যে কিছু তাজা ফুলও এনে দিল। then he laid a cup of water and a tray of food on the grave and burned several costly sticks of incense. কিছু খাবার এবং জল এই জায়গাটা রাখলো, এবং দামি সুগন্ধি ধূপকাঠি ওর সেই কবরটার উপর রাখলো। He mourned a great while over his pet, calling him many dear names as if he were alive. এবং বিভিন্ন নামে, খুব আদরের নামে সেই কুকুরটাকে ডাকছে ওই সৎ লোকটা, যাতে হয়তো বা এই ডাকটা শুনে সেই কুকুরটা ফিরে চলে আসে তাদের কাছে। That night the spirit of the dog appeared to him in a dream and said, সেই রাত্রেই সেই কুকুরের আত্মাটা ওর সৎ লোকদের, সৎ বুড়ো আর সেই বয়স্ক লোকটা এবং তার মহিলাটার স্বপ্নে আসতো এবং বলল, কাট ডাউন দ্য পাইন ট্রি, এই পাইন ট্রিটাকে কেটে ফেলুন, ওভার মাই গ্রেভ, আমার গ্রেভের উপর যেটা আছে, অ্যান্ড মেক ফ্রম ইট এ মর্টার ফর ইউর রাইস পেস্ট্রি অ্যান্ড এ মিল ফর ইউর বিন সস। বলেছে এই কাঠগুলাকে দিয়ে কেটে একটা মর্টার বানাও, মর্টার মানে হচ্ছে পিষনি, আমরা যেটাতে পিষতে পারি যে কোনো জিনিস, এবং এটাতে মিল বানাও, মিল তৈরি করো যেটাতে তুমি বিন সসেজের মিল তৈরি করো, যেখানে কোনো একটা ফ্যাক্টরি একটা এরকম তৈরি করতে পারো সেই কাঠটার দিয়ে। এই কথাগুলি শুনে হয়তো লোকটা সেই কাজই করলো। সো দ্য ওল্ড ম্যান চপ ডাউন দ্য ট্রি অ্যান্ড কাট আউট দ্য মিডল অফ দ্য ট্রাঙ্ক এ সেকশন অ্যাবাউট 2 feet লং উইথ এ গ্রেট লেবার। প্রচণ্ড সে মানে লেবার লাগিয়ে সে কী করলো, সাহস লাগিয়ে বা শক্তি লাগিয়ে সে কী করলো, পরিশ্রম করে ওই গাছের 2 ফিটের মতো টুকরো কেটে নিল, এবং সেটা দিয়ে উইথ এ গ্রেট লেবার পার্টি বাই ফায়ার পার্টলি বাই চিজেল, এবং চিজেল দিয়ে এগুলিকে কাটছিল। হি স্ক্র্যাপড আউট এ হোলো পিস অ্যাজ বিগ অ্যাজ স্মল বাউল, এবং স্মল বাউল এবং হোলো পিস বানাচ্ছিল, গর্তের মতো বানাচ্ছিল। হি দেন মেড এ লং হ্যান্ডেল হ্যামার অফ উড, এবং এটাতে বাকিটাতে একটা হ্যামার বানালো, হাতুড়ি বানালো উডের। সাচ এস ইজ ইউজ ফর দ্য পন্ডিং রাইস, যাতে রাইস গুঁড়া করতে পারে হাতুড়ির মতো এগুলিকে পিটিয়ে। ওয়েন নিউ ইয়ার্স টাইম ড্রিউ নিয়ার, যত নতুন বছরের দিন কাছে আসছে, হি উইশ টু মেক সাম রাইস পেস্ট্রি, সে চাইছিল কিছু রাইস পেস্ট্রি বা রাইসের কেক বানাবে। ওয়েন দ্য রাইস ওয়াজ অল বয়েলড, গ্র্যানি পুট ইট ইন্টু এ মর্টার, দ্য ওল্ড ম্যান লিফটেড হিজ হ্যামার টু পাউন্ড দ্য মাস ইন্টু দ্য ডো। ভাতটা যখন মোটামুটি হয়ে যাচ্ছিল রাইসটা, তখন সে কী করছিল, গ্র্যানি এগুলাকে নিয়ে মর্টার দিচ্ছিল, এগুলাকে এরকমভাবে গুঁড়ো করছিল, এবং এগুলাকে গুঁড়ো করে একটা ডো বানাচ্ছিল হ্যামার দিয়ে পাউন্ড করে। অ্যান্ড দ্য বাউল ফেল হেভি এস ফাস্ট টিল দ্য পেস্ট্রি ওয়াজ অল রেডি ফর বেকিং, এবং তৈরি হয়ে গেল পেস্ট্রিটা তৈরি হওয়ার জন্য। সাডেনলি দ্য ওল্ড মাস টার্ন ইন্টু এ হিপ অফ গোল্ড কয়েন, তখনই দেখলো কিছু এখান থেকে হোল মাস, এই চালের গুঁড়োর মতো হিপগুলি গোল্ড কয়েন্সে পরিণত হয়ে গেল, সবগুলি স্বর্ণের মুদ্রা। When the old woman took the hand mill and the filling it with the beans began to grind, যখন আরও কিছু নিয়ে কাঠের গুঁড়োগুলি নিয়ে সেটার মধ্যে ফিল করলো, আবার কিছু গুঁড়া করবে, the gold dropped like rain,
তখন বৃষ্টির মতো সেখান থেকে স্বর্ণের মুদ্রাগুলি পড়ছিল, মানে একটা চাল হচ্ছিল না, সবগুলি স্বর্ণ মুদ্রা হয়ে যাচ্ছিল। Meanwhile, the envious neighbor peeped into the window when the boiled beans were being ground. তখনই সেই দুষ্ট লোকগুলো লুকিয়ে লুকিয়ে তাদেরকে লক্ষ্য করছিল তারা কি করে। গুডি মি, আরে দেখো, cried the old hag as she saw each dripping of sauce turning into yellow gold. দেখলো যে প্রত্যেকটা ইয়েলো বিনসগুলো সবগুলো কি হয়ে যাচ্ছে, গোল্ড হয়ে যাচ্ছে। Until a few minutes, the tube under the mill was full of shining mass of gold. এই টিউবটা, পাত্রটা পুরোপুরি গোল্ডে ভর্তি হয়ে গেল। So the old couple were rich again. আবারও এই old couples রিচ হয়ে গেল। The next day, the stingy and the wicked neighbor came and borrowed the mortar and magic mill. তারা কি করলো, এই ম্যাজিক মিল এবং মর্টারটা নিয়ে গেল তাদের বাড়িতে, ধার করে নিয়ে গেল ওই দুষ্ট লোকগুলো এসে তাদের বাড়ি থেকে। They filled one with a boiled rice, একটাতে boiled rice fill করলো, and another with beans, আর একটাতে beans fill করলো। Then the old man began to pound and woman to grind. Old man pound করছিল, গুঁড়া করছিল, এবং কি করছিল, woman কি করছিল, গ্রাইন্ড করছিল। But at the first blow of turn, the pastry and sauce turned into a foul mass of worm. যেই না তারা এগুলি শুরু করেছে, সেটাতে গোল্ড কয়েনের বদলে সেখান থেকে কি হচ্ছে, একটা প্রচুর পোকামাকড় বেরোনো শুরু করে দিয়েছে। Still more angry at this, they chopped the meal into pieces to use as firewood. তারা এগুলি দেখে রাগে তারা কি করলো, তারা এই মটরটাকে কেটে কেটে তারা এগুলাকে ফায়ারউডের জন্য, আগুন জ্বালানোর জন্য তারা বানিয়ে নিল। গল্পের একটা পার্ট শেষ। নেক্সট হচ্ছে সেকেন্ড পার্টটা গল্পের। নট লং আফটার দ্যাট, বেশি সময় যায়নি, দ্য গুড ওল্ড ম্যান ড্রিমড অ্যাগেন, আবারও সেই সৎ লোকগুলো স্বপ্ন দেখছিল। অ্যান্ড দ্য স্পিরিট অফ দ্য ডগ স্পোক টু হিম, এবং সেই ডগের স্পিরিটটা তাদেরকে বলল, টেলিং হিম হাউ দ্য উইকেড পিপল হ্যাড বার্নড দ্য মিল মেড ফ্রম দ্য পাইন ট্রি। টেক দ্য অ্যাশেস অফ দ্য মিল and sprinkle them on the withered tree and they will bloom again. এবং তাদেরকে স্বপ্ন দেখে বললো, ওই যে এইগুলি পুড়িয়ে ফেলেছে আমার সেই মিল এবং কাঠের এই টুকরোগুলি, দুষ্ট লোক, ওইগুলার ছাইগুলি নিয়ে এসে একটা গাছের উপর ছড়িয়ে দাও, দেখবে গাছটা আবার সুন্দর হয়ে উঠবে। The old man awake and went to once with his wicked neighbor's house, where he found the miserable old pair sitting at the edge of their square fireplace, in the middle of the floor, smoking and spinning. ওল্ড ম্যান গেল যেখানে ওই দুষ্ট লোকগুলো থাকে এবং দেখলো সেখানে ছাইটাই অনেক পরে রয়েছে। From time to time they warmed their hands and feet with the blaze from some beads of the meal, while behind them lay a pile of the broken pieces. The good old man humbly asked for the ashes. লোকটা গিয়ে, সৎ লোকটা গিয়ে বলল, দয়া করে আমাকে কিছু ছাই দিয়ে দাও, তুমি তো এগুলি পুড়িয়ে ফেলেছো, একটু ছাই দিয়ে দাও। Though the covetous couple turned up their noses at him and scolded him as if he were a thief, they let him fill his basket with the ashes. On coming home, the old man took his wife into the garden. তারা এগুলি তাকে বকেটকে, চোরের মতো বকেটকে তাকে কিছু অ্যাশেস দিয়ে দিল এবং লোকটা ফিরে আসলো। It being winter, তখন শীতের সময়। Their favorite cherry tree was bare. তাদের ফেভারিট চেরিটি এটা সেরকমভাবে ফুলে ফেটে, মানে সেরকম সুন্দরভাবে উঠছে না। হি স্প্রিঙ্কেলড এ পিঞ্চ অফ অ্যাশেস অন ইট, সে কিছু অ্যাশেস ওই মরা গাছটার উপর দিয়ে দিল। ইট স্প্রাউটেড ব্লুজুমস আনটিল ইট বিকাম এ কোল্ড ক্লাউড অফ পিঙ্ক ব্লুমস উইচ পারফিউম দ্য এয়ার। এবং তৎক্ষণাৎ গাছটা একদম বড় হয়ে সুন্দরভাবে ফল টল হয়ে গজিয়ে কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দ্য নিউজ অফ দিস ফিল্ড দ্য ভিলেজ and everyone ran out to see the wonder. এই গল্পটাও, এই কথাটাও মোটামুটি ছড়িয়ে গেছে পুরো এলাকাতে এবং সবাই এটা দেখতে আসলো। The covetous couple also heard the story and gathering up to a remaining ashes of the meal kept them to make withered trees blossom. তাদের ঘরেও কিছু এরকম ছাই ছিল, তারা এগুলিকে রেখে দিল, তারাও এই মানে পরিবর্তনটা আনার জন্য, যে কোনো একটা এরকম মরা গাছের উপর দেবে এবং গাছটা বেঁচে উঠবে সেরকম দেখার জন্য। The kind old man, hearing that his lord
the Diamo was to pass along the high road near the village. তখনই ওইখানকার এক রাজা সেই রাস্তা ধরে আসছিল. Set out to see him taking his basket of ashes. As the train approached, he climbed up to an old withered cherry tree that stood by a wayside. তখন ওই ওল্ড কাপেলগুলা উইদার্ড মানে উইকেড ওল্ড কাপেলসগুলো তারা কোনো একটা গাছের সামনে বসে রইল, চেরি গাছে, যেটা গাছটা খুব মোড়া গাছ ছিল. Now in the days of the Diamos it was the custom when their lord passed by for all the loyal people to shut up their high windows. যখনই ডায়ামোসরা ওই জায়গাতে যাবে সবাই সবার দরজা জানালা বন্ধ করে রেখে দেয়. They even passed them fast with a slip of paper as not to commit the impertinence of look down of his lordship. এবং তারা যখন মহারাজ যায় তারা মাটির দিকে তাকিয়ে থাকে. All the people along the road would fall upon their hands and knees, remain prostrate until the procession passed by. যতক্ষণ অবধি মহারাজের সেই প্রসেশনটা এখান থেকে যাচ্ছে, মহারাজ কী করছে সেরকমভাবে মহারাজের সামনে সবাই আসন করে বসে থাকতো সবাই. Suddenly the leader of a van caught sight the aged man up in the tree. He was about to call out to him in an angry tone, but seeing he was such an old fellow, he pretended not to notice him and passed by him. So when the Diamos palanquin drew near, palanquin মানে পালকি যত কাছে আসছে, the old man taking a pinch of ashes from his basket, old man তার পকেট থেকে কিছু pinch of ashes বের করল. Scattered it over the tree. In a moment it burst into a blossom. কিছু সময়ের মধ্যেই এটা একদম ব্লুজুমস হয়ে গেল, গাছটা বড় হয়ে গেল. The delighted Diamo ordered to the train to be stopped and got out to see the wonder. Calling the old man to him, তারা ওই সৎ লোকটাকে নিয়ে আসতে বলল. He thanked him and ordered presents of silk robes, sponge cake, fans and other reward to given him. He even invited him to the castle. তিনি এই লোকটাকে সৎ বুড়ো লোকটাকে তার রাজপ্রাসাদে আসতে বলল. So the old man went gleefully home to share his joy with his dear old wife. সে তার ওয়াইফের সাথে রাজদরবারে যাওয়ার জন্য প্রস্তুত রইল. But when the greedy neighbor heard of it, যখন লোভী সেই লোকটাও এই কথাটা শুনতে পেল, he took some of the magic ashes, সেও কিছু ম্যাজিক ashes নিয়ে নিল and went out on the highway. There he waited until a Diamos train came along. সেও সেই Diamos মানে রাজা যে রাস্তাতে ধরে যাবে সেই রাস্তায় বসে রইল. Instead of kneeling down, সে kneeling down না থেকে the crowd, he climbed a withered cherry tree. সেও একটা চেরি ট্রির উপর উঠে বসে রইল. When the Diamo himself was almost directly under him, যখন Diamo তার সামনে আসলো, he threw a handful of ashes over the tree. সে কী করলো? সে তার হাতের থেকে কিছু অ্যাশ গাছে ফেললো. Which did not change the particle. কিন্তু গাছের কোনো পরিবর্তন হয়নি. The wind blew the fine dust in the nose and eyes of the Diamo and his wife. এই বাতাস এসে এই ছাইগুলো উল্টো রাজার চোখে, নাকে এবং তার ওয়াইফের চোখে নাকে গিয়ে ঢুকলো. The man whose business such sneezing and choking, it spoiled all the pomp and dignity of the procession. এবং তারা হাঁচি এবং কাশি দিতে দিতে পুরো সেই মিছিলটাই বরবাদ করে দিল. The man whose business it was to cry, get down on your knees, তুমি হাঁটু গেড়ে বসো আমার সামনে. Dragged him from the tree, ওকে নামাও গাছ থেকে, সেপাইদারদেরকে বলছে. And tumble him and his ash basket into the ditch by the road. এই অ্যাশ বাস্কেটটা ফেলে দাও. Then beating him soundly, এবং ওকে মারতে থাকো জোরে জোরে. He left him for dead, যতক্ষণ অবধি ওর নাম মৃত্যু হয়. Thus the wicked old man died in the mud. তখনই ওল্ড লোকটা, সেই উইকেড লোকটা, খারাপ লোকটা মারা গেল. But the kind friend of the dog dwelt in peace and plenty, and both he and his wife lived in a green old age. কিন্তু তার সাথে সেই সৎ ওল্ড বুড়ো লোকটা কুকুরের আশীর্বাদে বা কুকুর বিভিন্ন কাজে তাদেরকে হেল্প করছে তার আত্মাটা এসে, এবং তারা সুন্দরভাবে জীবনযাপন করে যাচ্ছে আজীবন. গল্পটা লিখেছে আমাদের পয়েট হচ্ছে অ্যাকচুয়ালি রাইটার হচ্ছে উইলিয়াম এলিয়ট গ্রিফিস. উইলিয়াম এলিয়ট গ্রিফিস, এটা একটা জাপানিজ টেলস থেকে, জাপানিজ গল্প থেকে এই পুরো গল্পটা নেওয়া হয়েছে.
সো গল্পটা খুব সুন্দর। এটা একটা জাপানের স্টোরি যেখানে 5টা ক্যারেক্টার অ্যাকচুয়ালি আমরা বলতে পারি, অনেকগুলি ক্যারেক্টার, নট অনলি 5টা। একটা কুকুর, দুটো কাপল আছে, একটা কাপল হচ্ছে খুব ভালো কাপল, আরেক জোড়া কাপল হচ্ছে তারা হচ্ছে খুব দুষ্ট কাপল। ভালো কাপলটার কাছে ডগটা থাকতো এবং ডগ তাদেরকে বিভিন্ন কাজে সে হেল্প করেছে, এবং ডগ মারা যাওয়ার পরে এবং মেরে ফেলেছে সেই ওল্ড উইকেট কাপলটা। মারা যাওয়ার পরে সে বিভিন্নভাবে এসে তার সে ওল্ড অনেস্ট কাপলদেরকে সে সাহায্য করত এবং বিভিন্নভাবে তাদেরকে কীভাবে তারা সুস্থভাবে থাকবে, তারা টাকা পয়সার যাতে কোনো কমতি হবে না সেটা চিন্তা করে সে তাদেরকে সাহায্য করত। গল্পটা খুব সুন্দর, যখন তোমরা বারবার পড়বে তোমাদের কাছে এটা পুরোটা মুখস্থ হয়ে যাবে। সো ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স, গো থ্রু, read the chapter properly and read each line by line for the coming exam MCQs questions. Till then, thank you so much.